নমস্কার, কেমন আছেন সকলে? সম্পির সাত কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। কিছুদিন আগে আমরা গোয়াতে ঘুরতে গেছিলাম কেএসটিসি ট্যুর বাসে, আর সেই পুরো ডিটেলসটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ভিডিওটা শুরু হচ্ছে কেএসটিসির অফিস থেকে। তারপরে আমরা রাত্রেবেলা এক জায়গায় দাঁড়িয়েছিলাম ডিনারের জন্য। তারপরে পরের দিন পৌঁছে গেছিলাম জগ ফলস, তারপরে গোয়া, আরো অনেক কিছু রয়েছে। তাই পুরো ভিডিওটাকে দেখুন স্কিপ না করে। আশা করি আপনাদের সব ইনফরমেশন গুলো ভালো লাগবে, আর আমাদের ঘোরার অভিজ্ঞতাটাও আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আমরা জার্নি খানিকটা এগিয়ে এসে রাত্রেবেলা ডিনার কমপ্লিট করে ভোরবেলার দিকে পৌঁছে গেছি শিবমোগ্গা বলে একটি জায়গাতে। এখন বাজে 3টে সাড়ে 3টে মতো। তারপরে আমাদের যিনি ট্যুর গাইড ছিলেন তিনি আমাদেরকে সমস্ত গাইডেন্স দিয়ে দিচ্ছে যে আজকে সারাদিন আমরা যেখানে যেখানে যাব সেখানে ইথেনিক ওয়্যার পরতে হবে, ছেলেদেরকে ধুতি আর মেয়েদেরকে চুড়িদার বা শাড়ি এই জাতীয় পোশাক। তাই সেই রকম পোশাক পরে আমরা যেন একদম হোটেল থেকে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়ি। এরপরে আস্তে আস্তে আমরা প্রত্যেকটা জায়গা ঘুরতে যাব, আর একদম বিকেলবেলা গিয়ে পৌঁছাবো গোয়াতে। আর গোয়ার প্রথমে যে বিচটাতে আমরা গেছিলাম সেখান থেকে শুরু হয়েছিল সানসেট দেখে। তাই পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে দেখুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মুহূর্তে আমরা রয়েছিলাম শিবমোগ্গার একটি হোটেলে। সেখান থেকে আমাদের জাস্ট ফ্রেশন আপের জন্য টাইম দেওয়া হয়েছিল 1 থেকে 1.5 ঘন্টা মতো। সকলের পার পার্সনের জন্য একটা করে ঘর বরাদ্দ ছিল। একটি ঘরে 2 জন করে থাকতে পারবে, হাজব্যান্ড ওয়াইফ হলেও বা পাশের একা হলে সিঙ্গেল রুমে শেয়ার করতে হবে। তারপরে আমরা 8টা নাগাদ পৌঁছে গেছিলাম জগ ফলসে। সেখানে জগ ফলসের ভিউটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা যদি এই পুরো ভিডিওটা দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে অনেকটা জার্নি করে এসে পৌঁছে গেছি মহাবালেশ্বর টেম্পেলে। এটা হচ্ছে গোকর্ণতে। গোয়া যেতে গোকর্ণটা কর্ণাটক আর গোয়ার মাঝখানেই পড়ে। সেখান থেকে আমরা আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। প্রথমে এখানে ঢুকে একটা অদ্ভুত মনোরম পরিবেশ দেখতে পেয়েছি, যেখানে প্রত্যেকটা মানুষের পোশাক আশাক একদমই অন্যদের থেকে আলাদা। আর এই যে এইভাবে আমি ভিডিওতে আপনাদের সাথেও শেয়ার করেছি। এই বাপাশে যে সাদা রঙের দেয়ালটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এখানকার গণেশ টেম্পল। প্রথমে গণেশ ঠাকুরের দর্শন করে তারপরেই ওখানে শিব ঠাকুরের দর্শন করা যায়। কথিত আছে রাবণের অনেক তপস্যার ফলে তিনি এই শিবলিঙ্গ লাভ করেছিলেন, কিন্তু সেই শিবলিঙ্গ যেখানেই রাখা হবে সেখানেই প্রতিষ্ঠা পাবে। তাই গণেশ ঠাকুরের চক্রে সেটা এখানেই প্রতিষ্ঠা পায়। আর পরে সেটি রাবণ তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তার উপরে মাথার অংশটি খানিকটা ভেঙে যায়, তাই উপরের অংশটি এখানে কিন্তু নেই। তাই এই শিবলিঙ্গটি একদমই অন্য জায়গার থেকে আলাদা। আপনারা অবশ্যই একবার দর্শন করবেন। একদম অন্যরকম একটা জায়গায় আমি চলে এসেছিলাম। এখানে একটি ড্রেস কোড ছিল, অবশ্যই সেটা হচ্ছে ধুতি পরতে হবে। যারা প্যান্ট শার্ট পরে এসেছিল তাদেরও খুব একটা অসুবিধা নেই, ওপর থেকে ধুতি জড়িয়ে ভেতরে যেতে পারবেন। তবে মেয়েদের কিন্তু সালোয়ার অথবা শাড়ি পরতে হবে। আর এটি একমাত্র আত্মলিঙ্গ সারা পৃথিবীর মধ্যে যেটা কিনা গোকর্ণেতে অবস্থিত, আর সেটারই কিছুক্ষণের মধ্যে আমরা দর্শন করতে যাচ্ছি। এখান থেকে প্রত্যেকটা দামেই ধুতি রয়েছে। আমরা 200 টাকার ধুতিটা কিনে নিয়েছিলাম। আর তারপরে যদি নিজেরা পড়তে না পারেন তাহলে দোকানদার যিনি ছিলেন তিনি হেল্প করছিলেন মানুষকে পড়ার জন্য। আর সামনে এরকম প্রচুর জিনিসের দোকান রয়েছে যেগুলো পুজোর কাজে ব্যবহার করা হয়, সেখান থেকেও টুকটাক জিনিস কিনে নেওয়া যেতে পারে। আমরা এখান থেকে ধুতিটা নিয়ে নিয়েছিলাম। তারপর ধুতি পরা হয়ে গেছিল আমার হাজবেন্ডের। তারপর সেখান থেকে আমরা আস্তে আস্তে যাবো এবার মন্দিরের দিকে। মন্দির দেখার জন্য আমাদের 3 ঘন্টা মতো সময় দিয়েছিল, তবে সেটাও এনাফ নয়, কারণ প্রচুর লাইন পড়ে। বাইরে জুতো খুলে তারপরে মন্দিরের ভেতর যেতে হয়। ভেতরে ভিডিও করার একটু রেস্ট্রিকশন রয়েছে, তবে আমি খানিকটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করেছি। এখানে ঢোকার মুখে শালুক ফুল বিক্রি হচ্ছিল, এটাই শিব ঠাকুরকে দেওয়ার জন্য, কিন্তু আমাদের হাতে ফুল নিয়ে গেলে ভেতরে দেওয়ার কোনো অনুমতি নেই, তাই আমরা নিতে পারিনি। আর এখানে যেহেতু আমরা দূর থেকে দর্শনের টাইমে এসছি, আর যদি বিকালবেলা 5:30টার পরে আসা হয় তখন আপনি সেটাকে ছুঁয়েও দেখতে পারেন সেই শিবলিঙ্গকে। আমরা এখানে লাইনে ঢোকার ব্যবস্থা করছি, প্রচুর লাইন পড়েছিল। আর মন্দিরের ভেতরে এরকম করে কিন্তু প্রচুর গরু দেখা যাচ্ছিল। খুব একদম অন্যরকম একটা পরিবেশের অভিজ্ঞতা লাভ করেছি এখানে গিয়ে, ভীষণ ভালো লেগেছে। আর মন্দির দেখার জন্য 2 থেকে 2.5 ঘন্টা সময় অবশ্যই হাতে নিয়ে যেতে হবে। তবে এখানকার পরিবেশটাই অন্যরকম, আপনি একটুও বোর হবেন না। সবকিছু মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা। এটা হচ্ছে মন্দিরের মুখ্য দ্বার। আমাদেরকে চারিপাশ দিয়ে ঘুরে এই মুখ্য দ্বারের কাছে আসতে হবে। আর এই সময় কিন্তু পুরুষদেরকে অবশ্যই পোশাক, ওপরের পোশাক ছেড়ে নিচে শুধু ধুতি পরতে হবে। এইভাবে আমাদের পুরো মন্দির দর্শন করে আমরা এখান থেকে চলে আসলাম। আমাদের বাস দাঁড়িয়েছিল সেই বাস স্টপেজে। ওখান থেকে আমরা জার্নি শুরু করে খানিক পরে গিয়ে লাঞ্চ করে নিয়েছিলাম আঙ্কোলাতে। এখন বাজে 1:30টা মতো। অলরেডি আমরা যে পশ্চিমঘাট পর্বতমালার ওপর দিয়ে যাচ্ছিলাম সেই পর্বতের ছোট ছোট দৃশ্যগুলো দর্শন করতে করতেই যাচ্ছি। আর এত ভালো, চারিদিকে সবুজে সবুজ, সত্যি মন একদম ভরে যাচ্ছিল। আর এটা ছিল গোয়া আর কর্ণাটকের মধ্যে বর্ডার। সেখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি এবার গোয়ার দিকে।
এখানে অনেক গাড়ি ধরা পড়ছিল, যেগুলো কিনা ওই লাল চন্দনের, যেগুলো আপনারা শুনেছেন হয়তো সাউথে লাল চন্দন ভীষণভাবে বিখ্যাত, তাই সেই গাড়িগুলোকে এখানে আটক করা হয়েছে। এইভাবে আমরা আস্তে আস্তে গোয়ার দিকে এগিয়ে যাচ্ছি। মোটামুটি আঙ্গোলাতে আমরা 3টে নাগাদ লাঞ্চ করে নিয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এরপরে আমরা প্রথম সমুদ্র দর্শন করি এই ব্রিজের ওপর থেকে। এটা কিন্তু একদম আরব সাগরেরই সমুদ্রের খানিকটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে। এরপরে আমরা প্রথম গেছিলাম গোয়ার কোলবা বিচে। কোলবা বিচ থেকে আমরা প্রথম সানসেট দর্শন করেছিলাম, সানসেট দেখে নিয়েছিলাম। এখানে এই গেটটা দিয়ে বোঝা যাচ্ছে যে একদম গোয়ার ভিতর ঢুকে গেছি। আর এই পর্বতের প্রত্যেকটা ছোট ছোট দেয়ালগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর মনোরম পরিবেশের ভেতর দিয়ে আমরা কিন্তু একদম গোয়ার ভিতরে চলে গেছি। বাসের জানলাটা এতটাই বড় ছিল, খুব সুন্দরভাবে দেখতে দেখতে কিন্তু বিকেলবেলা ওই 5:30 6টা নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি। একদম সানসেট টাইম ছিল আর প্রচুর মানুষের ভিড় ছিল এখানে। প্রত্যেকেই কিন্তু এখানে নিজের মতো করে আনন্দ করে নিচ্ছে। গোয়া সত্যি আনন্দ করারই জায়গা। এখানে নিজের মতো করে আনন্দ, একটু ছবি তোলা আর সবকিছুকে নিজের মনের খাতায় রেখে দেওয়ার জন্য সবাই কিন্তু ব্যস্ত। ওই যে দূরে সূর্য মামা অস্ত যাচ্ছে। আর এদিকে একটা জিনিস আপনাদের দেখায় যে কিরকম সাদা বালির মধ্যে হেঁটে চলেছি। আর যাতে বাচ্চারা একদম সমুদ্রে নামতে না হয় তার জন্য এরকম ছোট্ট করে চারপাশে এখানে ঘেরা রয়েছে। এইটা আমার ভীষণ ভালো লেগেছিল। খানিকটা জল ছোঁয়ার ইচ্ছে হলো, এখান থেকে কিন্তু পা দিয়ে ছোঁয়া যাবে। আর চারিপাশে প্রচুর খাবারের দোকান রয়েছে, প্লাস ড্রিঙ্কসেরও দোকান রয়েছে, আপনারা চাইলে সেগুলোকেও এনজয় করতে পারেন। এইভাবে বাচ্চারাও একটু জলটাকে মজা করে নিচ্ছিল। সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি ওই 7:30 8টা নাগাদ পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে। রাত্রেবেলা হোটেল স্টে ছিল, সেটাও কিন্তু কেএসটিসি ট্যুর প্যাকেজের মধ্যে, শুধুমাত্র খাওয়া দাওয়াটা ইনক্লুডেড ছিল না। এবার আমরা ভোরবেলা আবার বেরিয়ে পড়েছি। এখন বাজে 5:30। এখানে এসেছি সানরাইজ দেখতে, ডোনাপোলা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটাও আমাদের গাইডই আমাদেরকে নিয়ে এসেছেন। তিনি সকলকেই বলে দিয়েছিলেন এখানকার একটা ফিজ আছে, সেই টাকাটা ওনাকে দিয়ে দিতে হবে। উনি আমাদের টিকিট কেটে দিয়েছিলেন, প্রত্যেকের জন্য 25 টাকা করে। এইখানে এবার প্রথমে আমরা দেখি সূর্যোদয়। তারপর সূর্যোদয় দেখে মন ভালো করে 8টা 8:30 নাগাদ কালাঙ্গুটে বিচের পাশে এসে আমরা ব্রেকফাস্ট করে নিই। এখানে সবাই একটু খাওয়া দাওয়া প্লাস একটু চা কফি খেয়ে এবার চলে এসেছি বিচ দর্শন করতে। গোয়াতে এসছি আর বিচ না দেখলে হয় বলুন? প্রথমেই চলে এসেছি এই বিচটা দেখতে। এখানে প্রচুর মানুষের ঢল। এত সকালেই যে এত মানুষ স্নান করতে আসবে আমি সত্যি আশা করিনি। প্রত্যেকে জলের মধ্যে নেমে ভীষণভাবে আনন্দ করছে, তবে আমি একটু জলে ভয় পাই বলে দূর থেকে আগে দেখে নিচ্ছিলাম। আর এইরকম ভাবে ঢেউগুলো আছড়ে এসে পড়ছে একদম পায়ের কাছে। আর এই জলের মধ্যে কিন্তু প্রচুর রকমের মাছ রয়েছে, সেগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল। আর জলের মধ্যে যখন সূর্যের আলোটা পড়ছিল সেটাও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল, চিকচিক করে। এইভাবে ঢেউগুলো পায়ের কাছে এসে পড়ছে আর সবাই কিন্তু এইভাবে স্নানও করছে। আমাদের বাসে কিছু মানুষ ছিলেন সাথে, আমাদের সাথেই জার্নি করছিলেন, তারা বেশ ভালোভাবে স্নান করে আনন্দ করছে, তাদেরকেও ভিডিওতে রেখে দিয়েছি। এইভাবে পুরো জায়গাটা আমরা আপনাদের সাথে ঘুরিয়ে দেখাচ্ছি। আরো কোনো কিছু যদি আপনাদের জানার ইচ্ছা হয় বা কমেন্ট করতে পারেন কোনো রকম কোয়ারি থাকলে। তারপর ওখান থেকে খানিকটা ঘোরাঘুরি করার পরে আর যারা স্নান করেছিল তাদের চেঞ্জ করার পরে আমরা আবার এসে পৌঁছে গেছি 11টা নাগাদ এই ডলফিন ভিউ পয়েন্টে। এখানে একটা করে বোট যাত্রা আছে, বোটের মধ্যে 10 জন করে বসতে পারবে, প্রত্যেকের জন্য 300 টাকা করে ফিস। আমরা বোটে করে চলে এসেছি। এবার বোটের টাকাটা আমাদের নিজেদেরকে দিতে হয়েছিল, এটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়। আপনি চাইলে বোটে নাও যেতে পারেন, স্কিপ করতে পারেন। তবে আমরা গেছিলাম, প্রচুর বোট এখানে ঘুরে বেড়াচ্ছিল। আমি দেখে ভাবতে পারিনি যে এই সমুদ্রের মধ্যে এরকম অসংখ্য পরিমাণে বোট থাকবে, আর সবাই কি আনন্দ করছে। আর এত সুন্দর অপরূপ একটা হাওয়া আসছিল, ভীষণ ভালো লাগছিল। দূরের ওই দৃশ্য দেখা যাচ্ছে, বলছে খানিকটা নাকি পুনের, খানিকটা মুম্বাই, এরকম ভাবেও নাকি দূর থেকে দেখা যায়। তবে এটা সবটাই শোনা কথা, আমি তাই পুরোটাও বুঝতে পারিনি যেটা সত্যি কিনা। এরকম ভাবে প্রত্যেকটা দূরে দূরে বোটগুলোকে পুরো একদম সমুদ্রের মাঝ বরাবর নিয়ে গিয়ে ঘুরিয়ে আনা হয়েছে। সমুদ্র তো অনন্ত, তার কোনো শেষ নেই। তাই আমরা খানিকটা যাওয়ার পরে যেখানে ডলফিন ভিউ পয়েন্ট রয়েছে, যিনি বোট চালাচ্ছিলেন তিনি জানেন, তিনি আমাদেরকে ইশারা করলেন যে এবার আপনি এখানে খানিকক্ষণ দাঁড়িয়ে দেখতে পাবেন যে এখান দিয়ে কিন্তু ডলফিন দেখা যাচ্ছে। আর সেটা সত্যি আমরা দেখতে পেয়েছিলাম। এইভাবে দুটো জোড়া ডলফিন একসাথে এরকম ভাবে উপর থেকে নিচে যাচ্ছিল, সেই দৃশ্যটাও আমি আপনাদের সাথে শেয়ার করে রেখেছি। ভীষণ একটা ভালো অভিজ্ঞতা এরকম মাঝ সমুদ্রে এসে। তারপরে পুরো সমুদ্রের খানিকটা গিয়ে আমরা আবার ঘুরে একটা টাইম মেনে চলে এসেছিলাম আবার বিচের পাশে। এখান থেকে পুরো সমুদ্রের অনন্ত পর্যন্ত দেখা যাচ্ছিল, যেখানে আকাশ আর সমুদ্রের মিলনস্থল। সত্যি কি অপরূপ না দৃশ্য, যেন চোখ মেলা যায়, চোখ বন্ধ করে খালি দেখেই যেতে ইচ্ছা করে, চোখ খুলে যেন তাকিয়েই থাকতে ইচ্ছা করে। এত সুন্দর অপরূপ দৃশ্য।
আমাদের সাথে ছিলেন এক আঙ্কেল, তিনি তো একদম এক্সাইটমেন্টে দাঁড়িয়ে পড়েছে বোটের মধ্যে, যে তার এত ভালো লাগছে সে একটু দাঁড়িয়েও সেটাকে অভিজ্ঞতা করতে চাইছে। আর তার সাথে সেরকম ট্রলারের মতো যে বোটগুলো ছিল সেগুলোও যাচ্ছিল, এত সুন্দর লাগছিল আর ভীষণ জোরে আওয়াজও হচ্ছিল। এরা মনে হয় মাছ ধরার জন্য যাচ্ছে। আর এই যে দূরে যে দেখা যাচ্ছে সাদা রঙের অংশটি, সেই গাছের ওপরে, সেটা হচ্ছে এখানকার ফোর্ট। যে ফোর্টে আমরা আর যাইনি, কারণ অনেকটাই রোদ উঠে গেছিল আর আমাদের একটু বেলাও হয়ে গেছিল, তাই আমরা ওটাকে স্কিপ করেছি। আপনারা চাইলে ওটাকেও ঘুরতে পারেন, তবে ওটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। বোটটা না দেখে আমরা এখান থেকে পুরোটা জার্নি কমপ্লিট করে উঠে পড়েছি আবার এখানে বিচের পাশে। এখানে প্রচন্ড ছোট ছোট ঘর করা রয়েছে, যেখানে থেকে আপনি কিন্তু স্টে করে পুরো ভিউর সৌন্দর্যটাও নিতে পারেন। এবার আমরা পৌঁছে গেছি। আগুরা ফোর্টের ভিজিটটা আমরা আর যাইনি, তাই এখানে শুধুমাত্র আপনাদের সাথে ইনফরমেশনটাই শেয়ার করে রেখেছি, কোনো রকম ছবি বা ভিডিও শেয়ার করতে পারিনি। এবার পুরোটা কমপ্লিট করে আমরা বিকালবেলা চলে এসেছি একটা স্নান করতে। দুপুরবেলা লাঞ্চের পরেও আপনি আসতে পারেন বা স্নান করেও লাঞ্চ করতে পারেন। আমরা এখান থেকে সমুদ্রে বেশ 1.5 ঘন্টা মতো স্নান করে নিয়েছিলাম, 1:30 থেকে মোটামুটি প্রায় 3টে পর্যন্ত। আমাদের গাইড আমাদের সাথে ছিলেন, তিনি বলেছিলেন আপনাদের মতো করে আপনারা স্নান করে এনজয় করুন, যখন সময় হবে আমি আপনাদেরকে কল করে ডেকে নেব। এখানে চেঞ্জিং রুমেরও ব্যবস্থা রয়েছে, আর তার সাথে রয়েছে পুরো সিকিউরিটির ব্যবস্থা, কোনো রকম অসুবিধা হবে না। আপনার ভ্যালুয়েবল জিনিস আপনাকে ক্যারি করে নিয়ে যেতে হবে, তার সাথে লকারও আছে, সেখানে রাখতে পারেন। এবার আমরা বিকালবেলা 5টা নাগাদ পৌঁছে গেছি এখানে বোট ক্রুজিং দেখতে। সেখানে সুন্দর রিভারের ওপরে, ম্যান্ডোভি রিভার, এখান থেকে পরের পার্টটা শুরু হচ্ছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। 600 টাকা করেছিল এখানকার পার পার্সনের। সানসেট দেখতে দেখতে নতুন একটা অভিজ্ঞতা আসছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পার্টে। থ্যাংক ইউ।